লোকাল লোকাল ইস্টবেঙ্গল নিয়ে একটা গ্লোবাল আলোচনা করব। তো আমি আমার আগের দুটো অডিওতে বলেছি যে বিদেশি সংক্রান্ত আলোচনা করেছি, স্ট্র্যাটেজিক নিয়ে, কোনো ব্যক্তিবিশেষ নিয়ে নয়। তো আমি আরও একটা বিষয় খেয়াল করছি যে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যেতে বা এফসি চ্যাম্পিয়ন হতে যে বিদেশি প্রয়োজন, সেটা নিয়ে আলোচনা ছাড়া মোটামুটি আর সমস্ত বিষয় নিয়ে, আর সমস্ত গ্লোবাল বিষয় নিয়ে আলোচনা করছে একটা সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল জনতা। এবং সেই আলোচনার মূল বিষয় হলো, একটা তো হচ্ছে যে বিষ্ণুকে কি করে আমরা 1.5 বছর আগে এক্সটেনশন দেব। আরেকটা বিষয় হলো নাসিব রহমান নাকি প্রচুর গোল করছে সন্তোষ ট্রফিতে, তাই নাসিব রহমানকে অবিলম্বে আইএসএল স্কোয়াডে নেওয়া হোক, এরকম একটা দাবি করছে। কারা দাবি করছে সেই বিষয়ে আসবো, কিন্তু একটু ইতিহাসটা আমাদের জানা দরকার। ইতিহাস তো শুধু আর বইয়ের পাতার বিষয় নয়, ইতিহাস আমাদের ক্ষণে ক্ষণে না থাকলে আমরা ইতিহাস হয়ে যাব। নাসিব রহমানকে শুরুতে সেন্ট্রাল মিডিয়া হিসেবে নামানোর চেষ্টা করেছিল বিনো, যদিও ডিফেন্সিভ ক্ষমতা খুব একটা ভালো নয়, জোরদার নয়। সেন্ট্রাল মিডিয়া হিসেবে খুব একটা সুবিধা করতে পারছিল না। তখন ওকে সিডিএম করে দেওয়া হলো, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিয়া করে দেওয়া হলো। সেটা তথৈবচ অবস্থা, যেহেতু ডিফেন্সিভ কোয়ালিটি খুব একটা ভালো নয়, তথৈবচ অবস্থা সিডিএম হিসেবে। এবং চেষ্টা করা হয়েছিল তন্ময় দাসকে বসিয়ে দিয়ে নাসিবকে যদি সিডিএম হিসেবে এগিয়ে দেওয়া যায়, বারংবার চেষ্টা করা হয়েছিল। তারপর সেখানে পুরোপুরি ধ্যানানোর পর নাসিব মনের দুঃখে সন্তোষ খেলতে গেল। সন্তোষে কি গোল টোল করছে, এখন দর্শকরা বলছে এত গোল করছে, একে নিতে হবে। কি হিসেবে নেবেন? ভেবেছেন কি গোলকিপার হিসেবে, না সিডিএম হিসেবে, নাকি স্ট্রাইকার হিসেবে দিয়ামান্টকাসের বদলে ওপরে নাসিবকে খেলাবেন ভেবেছেন? দেখুন, মানুষকে টুপি পরাতে গেলে আপনাকে কিন্তু যাকে বোকা বানাচ্ছেন তার থেকে বেশি বুদ্ধি ধরতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে, যারা এই নিয়ে বেশি হইচই করছে তাদের আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, বেশিরভাগ দেখবেন মফস্বলে থাকে কিংবা ছোট গ্রামে থাকে, বাংলার কোনো ছোট গ্রামে মফস্বলে, ভালো চাকরি করে না, অনেকেই এজেন্টের সাথে যুক্ত, দালালি করে, সহজ বাংলায় বলে দালালি করে। তো তাদের একটা মোটিভেশন তো অবশ্যই আছে, এটা তাদের পেটের তাগিদে তাদের বলতেই হয়। কিন্তু বাকি যারা ইস্টবেঙ্গল জনতা, যারা আম জনতা, ম্যাঙ্গো পাবলিক, তাদের কি দায়বদ্ধতা আছে এতে মুরগি হওয়ার? এই বিষয়ে আসার আগে আরও আলোচনা পূর্বে আরেকটা বিষয় নিয়ে বলি। তো আমায় গতকাল এক ইস্টবেঙ্গল ফ্যান বললো যে RFDL একটা আন্ডার-17 লিগ করছে, জানি না এআইএফএফ কি পুরোপুরি উঠে গেল, কল্যাণের এআইএফএফ জানি না। তো RFDL একটা আন্ডার-17 লিগ আয়োজন করছে। সে লিগের যে জোনাল গ্রুপ, সেটা চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল, বা গ্রুপ লিড করেছে। আজকাল গ্রুপ লিডকেও চ্যাম্পিয়ন বলে দেয়, যাকে হয়েছে। তো হলো যে আপনি যে বললেন যে ইস্টবেঙ্গল আন্ডার-17 খুব ভালো খেলা হচ্ছে না, আমি জানি না। দেখুন, আপনারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন তো, বা করছেন, অনেকে পাস আউট করেছেন, অনেকে এরকম দেখুন, অনেকে এরকম আছে মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে, তারপর উচ্চ মাধ্যমিকে গিয়ে কিছু করে উঠতে পারেনি, এরকম প্রচুর আছে। অনেকে আছে ক্লাস 5-6 অবধি খুব ভালো পড়াশোনা করে, অনেকে আছে ক্লাস 7 অবধি ভালো মার্কস তোলে, তারপর যে মুহূর্তে একটু লজিক্যাল সাবজেক্ট চলে আসে, ম্যাথস চলে আসে, সায়েন্স চলে আসে, তারা আস্তে আস্তে হারিয়ে যায়। আপনি অল্প বয়সে কিভাবে কত নাম্বার পাচ্ছেন এর থেকেও দরকার, বা আপনি কত নাম্বার পাওয়ার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আপনি কীভাবে নাম্বারটা পাচ্ছেন, আপনি প্রবলেমটা কীভাবে সলভ করছেন, আপনি মুখস্থ করে সলভ করছেন কি না। তো সেইটা জানা কিন্তু খুব দরকার। যদিও আমি এই বছরে আন্ডার-17 খেলা দেখিনি, কোথায় হচ্ছে জানিও না, প্রচারও নেই। গত বছর যখন হয়েছিল তখন আমি কলকাতায়, ভারতে এসেছিলাম বেশ কয়েকবার। তো একটা RFDL ম্যাচ আমি ইস্টবেঙ্গল মাঠে দেখেছিলাম। তো সেটা দেখে বলেছিলাম যে এই ছেলেগুলোর খেলার মধ্যে আমি কোনো টিম গেম পাচ্ছি না, কোনো কোঅর্ডিনেশন পাচ্ছি না, কীভাবে বল ধরছে ছাড়ছে। তো তাই আমি বলেছিলাম যে আন্ডার-17 কোনো কাজই হচ্ছে না। কারণ আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা নিতু ভুল করে, এবং বারংবার টেকনিক্যালি ভুল করে বলে ইস্টবেঙ্গল এতদিন আই লিগ জেতেনি। কিছু তো একটা কারণ আছে।
বছর পর বছর আপনি আই লিগ জিতলেন না, আর ভাগ্যকে দোষ দিলেন, তা হয় না। ভাগ্য আপনাকে একবার ফেরাবে, দুবার ফেরাবে, বারবার কেন ফিরিয়েছে? আপনার তরফে কোনো দোষ না থাকলে ভাগ্য আপনাকে বারবার কেন ফিরিয়েছে, এটাও তো ভাবার বিষয় আছে। অজুহাত খাড়া করার আগে এটাও ভাবার দরকার আছে যে ভাগ্য আমার প্রতি কেন বিরূপ বারংবার। তো এই জুনিয়র লেভেলে কে কটা গোল করলো থেকেও বড় ব্যাপার হচ্ছে কে কিভাবে গোলগুলো করলো, তার অ্যাপ্রোচটা কি, তার বেসিক এডুকেশনটা কি, সে কি স্কেলেবেল, মানে সে কি, তার অ্যাপ্রোচ ঠিক না থাকলে কিন্তু সে একটা ধাপে গিয়ে আটকে যাবে। যেমন আপনারা জানেন না, টাটা ফুটবল একাডেমি থেকে দুটো ছেলে বেরিয়েছিল একই সময়, না আলাদা আলাদা টাইম ফ্রেমে। এক হচ্ছে শেখ সঞ্জীব, আর এক হচ্ছে বিমল পারিয়ার। বিমল পারিয়ার মূলত নেপালি ছেলে, কিন্তু কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ, বা বাংলায়, আমি জানি না কলকাতায় না, ভুলে গেছি, কিন্তু বাংলায় বর্ন অ্যান্ড ব্রট আপ। বাংলায় অনেক আছে না নেপালি যারা এসছিল এককালে হয়তো দারোয়ানের কাজ নিয়ে বা বিভিন্ন কাজ নিয়ে, তারপর তাদের মানে বংশধর। তো বিমল পারিয়ার মানে নামটা যাই হোক, ও কিন্তু বাংলায় জন্মেছে, বাংলায় বড় হয়েছে। আর শেখ সঞ্জীব অবশ্যই বাঙালি ছেলে। তো শেখ সঞ্জীব কিন্তু টাটা ফুটবল একাডেমিতে থাকার সময় চুটিয়ে গোল করেছে, এবং তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, খবরের কাগজ ছিল, ভীষণ জনপ্রিয় ছিল। শেখ সঞ্জীব দাঁড়াতে পারেনি সিনিয়র লেভেলে, খেলেছে মহাবাডানে, খেলেছে ইস্টবেঙ্গলও খেলেছে বেশ কয়েক বছর, কিছু করে উঠতে পারেনি। শেখ সঞ্জীবের থেকেও বেশি গোল করেছিল বিমল পারিয়ার, জুনিয়র লেভেলে চুটিয়ে গোল করতো টাটা ফুটবল একাডেমির হয়ে। সেই বিমল পারিয়ারও ইস্টবেঙ্গলে জয়েন করে, কিছু করে উঠতে পারেনি। ওই যে বেসিক্স এডুকেশনটা দেখতে হবে, মানে অল্প বয়সে আপনি গোলটা কিভাবে করছেন। আমি যেমন গত বছর যখন কলকাতায় এসেছিলাম, তখন একদিন ওই মেয়েদের অনুশীলন দেখতে গিয়েছিলাম। তো ওখানে ওই ফাল্গুনী দত্ত ছিল, ফাল্গুনী তখন আন্ডার 15-এর কোচ। ফাল্গুনীকে বলেছিলাম, এই যে ফিফা সমস্ত এজ লেভেলে একই হাইটের এই গোল পোস্টটা রাখছে, এটা ঠিক মানে ঠিক নয়, মানে ফুটবলের গ্রোথের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যখন একটা ছেলের 13-14 বছর বয়স, তার তো অতটা উচ্চতা হয় না, সেটা সমস্ত প্লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, গোলকিপারেরও হয় না। তো তখন যদি গোলকিপার খর্বকায়, মানে বয়সের দরুন খর্বকায়, মানে জেনেটিক কারণে নয়, সে হয়তো পরবর্তীকালে হয়তো 6.5 ফুট হয়ে যাবে, কিন্তু সেই বয়সে সে খর্বকায়, তার মাথা থেকে ক্রসবারটা অনেকটা ফারাক। তো তখন অনেক প্লেয়ার চেষ্টা করে মাথার উপর দিয়ে গোল করে দেওয়ার, এবং সেটা সম্ভব হয়ও। তো এই টেকনিক নিয়ে যদি আপনি জুনিয়র লেভেলে প্রচুর গোল করেন, আপনি তো সিনিয়র লেভেলে গিয়ে আর গোল করতে পারবেন না। যেমন একবার টাটা একটা সুপার সকার সিরিজ করতো, প্রত্যেক বছর একটা নামি দামি একটা ক্লাব আনতো বা একটা ফুটবল টিম আনতো, এনে ভারত জুড়ে কয়েকটা ম্যাচ খেলতো, পশ্চিমবঙ্গে একটা দুটো খেলতো, আর বাকি কোথায় কোথায় হতো ভুলে গেছি, মোটামুটি 3-4টে ম্যাচ হতো। তো ওরা একবার সাও পাওলোর একটা জুনিয়র টিমকে এনেছিল। সে একটা ম্যাচ আমার মনে আছে, যে সাও পাওলোর ছেলেরা, সেই ম্যাচটা বোধহয় কলকাতায় হয়নি, আমি টিভিতে তাই দেখেছিলাম, সেই সাও পাওলোর ছেলেরা মানে ফার্স্ট টাইম শট নিচ্ছে, মানে গোলের কাছে বল হয়তো অনেকটা স্পেস রয়েছে, মানে ভারতীয় ডিফেন্ডার ধারে কাছে নেই, বলটাও যদি ধরে শটটা মারে নিশ্চিত গোল, সুনিশ্চিত গোল, কিন্তু ও তবু ধরছিল না, ফার্স্ট টাইমে শটটা মারার চেষ্টা করছিল, এবং তার ফলস্বরূপ প্রচুর মিস হয়েছে, গোল মিস হয়েছে। ম্যাচটা জানি না, মনে নেই ফাইনাল রেজাল্ট কী হয়েছিল, হয়তো ড্র হয়েছিল। কিন্তু ও ওই ছেলেগুলো যদি সেদিন ফার্স্ট টাচ ধরে না, ফার্স্ট টাচে শটগুলো না মারা অনুশীলন করতো, ওরা পরবর্তী ধাপে উত্তীর্ণ হতো না ফুটবলার হিসেবে। কেউ যদি ওই অল্প বয়সে গোল করার মোহে উল্টোপাল্টা টেকনিক প্রয়োগ করে ফুটবল খেলে, তারও তো সাময়িক কিছু প্রাপ্তি ঘটে, সুদূর প্রসারী কোনো প্রাপ্তি ঘটে না।
এগুলো বেসিক, এগুলো তো জীবনের প্রতিটা ক্ষেত্রে আছে। আমি জানি না মানে ইস্টবেঙ্গল ফ্যানরা কেন এই বিষয়ে চর্চাও বা করছে, এগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে রয়েছে। তো শুধু খেলাধুলোর সাথে সম্পর্কিত নয়, গান বাজনা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে রয়েছে। আপনি কোন টেকনিকে কাজটা করছেন অল্প বয়সে বা সাফল্য পাচ্ছেন অল্প বয়সে, আপনার টেকনিক্যাল এক্সেলেন্সটা কতটা, আপনি কি ঠিক পথে এগোচ্ছেন। এবার আসা যাক আরও একটা বিষয় নিয়ে। তো অনেকেই মানে ওই নাসিব রহমানকে নিয়ে চর্চা করছে, মানে নাসিবকে তো আমি বলেছি যে এটা ওটা বিভিন্ন রোলে পুশ করার চেষ্টা করা হয়েছে। তারপর তারা মানে বলছে যে মানে এই একটা চ্যাট ফোরাম আছে, মানে আমার চ্যাট ফোরামকে তারা উদ্দেশ্য করে বলে, সেখানে অনেকে বলে যে শুধু স্থানীয় প্লেয়ারদেরকে খেলাতে হবে, কেরালার ছেলেদের খেলানো চলবে না। আমি এটা কিন্তু কখনোই বলিনি। এটা মানে জানি না মানে আপনার বাংলা বোঝেন না না নাকি ইংরাজি বোঝেন না। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে সিনিয়র লেভেলে আপনি দেশের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারদের ধরে আনুন, কেউ বাধা দেবে না। ইনফ্যাক্ট বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, আপনি কেরালা ব্লাস্টার্সের প্লেয়িং ইলেভেনে যেমন ভিভিন মোহনান এরকম যারা ফার্স্ট ইলেভেনের প্লেয়ার রয়েছে, সেই মালায়ালি প্লেয়ারদের ধরে নিয়ে আসুন, স্বাগত জানানো হবে। কিন্তু জুনিয়র লেভেলে যেখানে সবাই 19-20, মানে আপনি যেইটাই ঘষবেন, যার পেছনে আপনি অর্থ ব্যয় করবেন, সময় ব্যয় করবেন, শ্রম ব্যয় করবেন, সেই 19টাই কালকে 22 হয়ে যাবে। সেখানে আপনাকে প্রাধান্য দিতে হবে স্থানীয় প্লেয়ারদের বা লোকাল প্লেয়ারদেরকে, কেন সেখানে সব 19-20 বা 18-19 এরকম। সেখানে তো ট্যালেন্ট জুনিয়র লেভেলে কিন্তু আলাদা করে এই বিশাল ট্যালেন্ট, যেমন আপনি যদি মুথাইয়া মুরালীধরনের ওই 800 যে সিনেমাটার নাম, সেটা যদি দেখেন, ইউটিউবে আছে কিনা এটা আমি এবার ইন্ডিয়া আসার সময় ফ্লাইটে দেখেছিলাম। মুথাইয়া কিন্তু অল্প বয়সে খুব বেশি সাফল্য পায়নি। ইনফ্যাক্টও শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ার পরও প্রথমবার ব্যর্থ হয়েছিল, তারপর বাদ গিয়েছিল। ঘষে মেজে তৈরি হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আপনি একটা জুনিয়র ছেলে, একটা 19-20 যাকে ঘষবেন, সেটা কোত্থেকে তুলবেন, সব তো 19-20। সেটা আপনি একটা কেরালার একটা 19-20 পাথরকে ঘষবেন, নাকি আপনার পশ্চিমবঙ্গের একটা 19-20 পাথরকে ঘষবেন, সেটা আপনার হাতে। মানে যেটাই ঘষবেন সেটাই হয়তো 22-23 পৌঁছে যাবে, হয়তো, যদি না সে বিশাল একটা ডিফেক্টিভ পাথর হয়, যেমন জেসিনে এরা ডিফেক্টিভ পাথরই। আমি ধরলাম যে ঠিকঠাক পাথরও হয়, সেটা পাথরটা আপনি কোথা থেকে তুলে ঘষবেন। সেটা স্থানীয় হলে তো এই জন্য ভালো যে আপনার লোকাল যে একটা ফুটবল ইকোসিস্টেম আছে, সেইটা একটা মোটিভেশন পাবে, একটা এনার্জাইজড হবে সেইটা। আপনি আপনার স্থানীয় যে ফ্লোরা অ্যান্ড ফনা থাকে, মানে ভেজিটেশন অ্যানিমেলস, সেগুলো ক্ষতি করে কিন্তু আপনি অন্যের সেবা করতে পারেন না। ওই যে বলেছিলাম, আর যদি হঠাৎ করে অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারুদের একটা মারণ রোগ হয়, আপনি ঠিক করলেন যে আমি আমার গ্রাম বাংলায় ক্যাঙ্গারুতে ভরিয়ে দেব, আপনার লোকাল যেই ফনা আছে বা জন্তু জানোয়ার আছে, তাদের মধ্যে একটা ডিস্টারবেন্স হয়ে যাবে। বা আপনি ঠিক করলেন কোনো একটা অদ্ভুত একটা গাছ যেটা অন্য জায়গায় মরে যাচ্ছে, আপনি সেই গাছে ভরিয়ে দেবেন বা সেই ধানে ভরিয়ে দেবেন। কোনো একটা ধরুন একটা স্পেশাল ধানের বীজ যেটা ভিয়েতনামে হচ্ছে, সেগুলো কোনো কারণে হচ্ছে না, আপনি বললেন গ্রাম বাংলা জুড়ে সেই নীল দর্পণ, সেই নীল চাষের মতন সেই ধানে ভরিয়ে দেবো। আপনি আপনার লোকাল যে সিস্টেম ব্যালেন্স আছে সেটাকে নষ্ট করে দেবেন। এই যে একটা আনঅর্গানাইজড যে একটা ফুটবলের তৈরির একটা কারখানা আছে, যেখান থেকে বেরোচ্ছে না এই মুহূর্তে, দেখুন যদি একটা সিস্টেম ঠিকঠাক রান করে তাহলে অত প্রশ্ন আসে না, বা লোকে প্রশ্ন করে না, লোকে বলে স্বতঃস্ফূর্তভাবেই তো জিনিসটা বেরোচ্ছে। যেন আফ্রিকাতে সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, কিন্তু একটা এই মুহূর্তে কোনো একটা সিস্টেম তো আছেই, যার দরুন সেখান থেকে বিদেশিরা আফ্রিকানরা বেরোচ্ছে, তারা আফ্রিকার হয়ে ওয়ার্ল্ড কাপ খেলছে, বা তারা ইউরোপের বিভিন্ন
পূর্ব ইউরোপ বলুন বা পশ্চিম ইউরোপে হায়ার ডিভিশন লোয়ার ডিভিশনে কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে যেটা এই মুহূর্তে ভারতে নেই বা পশ্চিমবঙ্গে নেই বা বাংলায় নেই। কোনো একটা সিস্টেম আছে যেটা হয়তো ঈশ্বর ভরসায় চলছে, আছে কিছু একটা। তো বাংলায় তো এই মুহূর্তে নেই, এবং তার দরুন দেখুন মানে জাতীয় দলে বাঙালি প্লেয়ার নেই। এবার জাতীয় দলে বাঙালি প্লেয়ার কোত্থেকে আসবে? জাতীয় দলে বাঙালি প্লেয়ার তবেই আসবে যদি আইএসএল দলগুলো বাঙালি প্লেয়াররা খেলে। এবার আইএসএলে বাকি যারা দল আছে মানে ইস্টবেঙ্গল ছাড়া, তারা মোটামুটি সেখানকার স্থানীয় প্লেয়ারদেরকে তুলে ধরার চেষ্টা করে। বাঙালিরাই শুধু বাঙালিদের তুলে ধরার চেষ্টা করে না, মানে জুনিয়র লেভেলে যদি ধরুন কাউকে আপনি প্রমোশন দেবে, কাউকে ইন্ট্রোডিউস করবেন সিনিয়র টিমে, সেখানে কিন্তু সমস্ত দলই নিজের স্থানীয় প্লেয়ারদেরকে হাই প্রেফারেন্স দেয়, এবং সেটা খুবই স্বাভাবিক। দেখুন আমি কিন্তু শুধু বিদেশে চাকরি করিনি, বহুদিন ধরে বহু দেশে, আমি দেশেও চাকরি করেছি এবং অবাঙালিদের নিয়েই মূলত চাকরিটা করেছি। না, এটা ভাবা ভুল ধারণা যে আমি খালি বাঙালিদের নিয়ে কাজ করার কথা বলছি। আমি কী বলেছি, সিনিয়র লেভেলে আপনি কেরালা ব্লাস্টার্সের সিনিয়র প্লেয়ারদের নিয়ে আসুন, কী আপত্তি করবে না, কিন্তু জুনিয়র লেভেলে আপনি কার পেছনে এফার্টটা দেবেন সেটা ইম্পর্টেন্ট। আপনার হাতে ক্ষমতা থাকলে আপনাকে স্থানীয় প্লেয়ারদের পেছনে এফার্টটা দেওয়া দরকার। এটা কোচকে বোঝাতে হবে। দেখুন অস্কার ব্রুজো এগুলো জানবে না, ও এসছে স্পেন থেকে। আপনি যদি এখন অস্কার ব্রুজোকে দায়িত্ব দিয়ে দিতেন ধরুন 4-5টা ইউরোপিয়ান দেশে, তখন ওর এই সমস্যাটা হতো, সবার মধ্যে একটা ব্যালেন্স রাখা। স্পেনেও তো একটা ক্যাটালোনিয়া, তা নিয়ে ঝামেলা, একটা ছোট্ট দেশ, তার মধ্যে ক্যাটালোনিয়া নিয়ে ওই বার্সেলোনা নিয়ে ঝামেলা। তো এটা কিন্তু ম্যানেজমেন্টকেই বলতে হবে যে দেখো 19-20 হলে তুমি স্থানীয় প্লেয়ারদের নাও যাদের বেঙ্গল অরিজিন। ও তো এগুলো জানে না, বেঙ্গল কেরালা, ও তো ভাবে ইন্ডিয়ান ফুড। আমি বিদেশিদের যখনই ঘুরি বা দেখা বলে আমার ইন্ডিয়ান ফুড খুব ভালো লাগে, আমি বলি ইন্ডিয়ান ফুড বলে কিছু নেই ভাই, যেমন ইউরোপিয়ান ফুড বলে কিছু নেই। তোমাদের ফরাসি ফুড একরকম, তোমাদের স্প্যানিশ কুইজিন একরকম, ইটালিয়ান কুইজিন একরকম। আমি যদি বলি ইউরোপিয়ান ফুড আমার খুব ভালো লাগে, ব্যাপারটা যেমন হাস্যকর হয়, ইন্ডিয়ান ফুড ভালো লাগে, ব্যাপারটা হাস্যকর। তারপর বলি যে মানে টিপিক্যালি ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্টে কী ধরনের ফুডগুলো পাওয়া যায়, সেগুলো কোনটা ভারতের কোন অঞ্চলের স্থানীয় খাবার, বাংলার খাবার কোনটা, বাংলা কুইজিন কোনটা, এগুলো বোঝানোর চেষ্টা করি। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখা খুব দরকার আছে যে স্থানীয় বা লোকাল যে ব্যালেন্সটা আছে সেটা নষ্ট করা চলবে না। এবং অনেকেই বলে যে স্থানীয় প্লেয়াররা বা বাঙালি প্লেয়াররা খেপ খেলে নষ্ট হয়ে যায়। খেপ হচ্ছে একটা অবকাশ অর্থ উপার্জনের, কেন খেলে সেটাকে জানতে হবে, এবং বাকি রাজ্যের ছেলেরা কেন খেপ খেলে না সেটাও জানতে হবে। যেমন কেরালার ছেলেরা খেপ খেলে, ওটাকে সেভেন্স বলে, সেভেন আ সাইড বলে, ওটাকে হয়তো বাংলায় খেপ বলি আমরা, ওরা সেভেন্স বলে, ওরা খেলে। বাকি রাজ্যের ছেলেরা অতটা খেলে না। কেন খেলে না? কারণ সেখানে সুযোগটাই নেই। অনেকে বলে না সুযোগের অভাবের চরিত্র ভালো, তেমন অনেক ছেলেপিলে আছে বলে মেয়েদের কোনো নোটিট কি মাইনাস স্কুলে। কেন মাইনা একটু খোঁজ নেবেন, এবং হয়তো কোনো বয়েজ স্কুলে পড়ে, ওকে কোনো মেয়েদের মধ্যে ছেড়ে দেবেন, সাথে সাথে টিটকিরি মারবেন মেয়েদের। তো তেমনই এই মুহূর্তে যে উত্তর পূর্বের রাজ্যগুলো আছে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদের নিয়ে অনেক রাজনীতি করা হয়, সেটা অন্য বিষয়। তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, সেখানে খেপ সেই অর্থে নেই, আর খেপ থাকলেও সেখানে টাকাটা নেই, তাই ওইগুলো খেলাও হয় না। বাংলার ছেলেরা যারা অল্প বয়সী ছেলেরা, তারা তো দেখছি তাদের কোনো ভবিষ্যৎ নেই সামনে। এক রয়েছে মৃত্যু শ্রেণী কিছু ক্লাবকর্তা যাদের মধ্যে ভিশনটাই নেই যে স্থানীয়দেরকে আমাদের তুলতে হবে। মুখে হয়তো বলে, কাজে কর্মে সেটা প্রতিফলিত হয় না। মুখে বলার এসে জুমলা হয়ে গেল, মুখে বললাম তোমাকে এটা দেবো, তারপর ইলেকশনের পর বললাম না না ওটা জুমলা প্রমিস ছিল। তো কাজকর্মে তারা সেগুলো প্রতিফলিত হয় না। আর তাদের তো আবার তার সাথে হারমোনিয়াম বাজানোর জন্য কিছু দালাল শ্রেণীর ইস্টবেঙ্গল ফ্যান আছে,
ভালো চাকরি নেই, এদের মনে হাজারো বাসনা, এটা চাই সেটা চাই জীবনে, অর্থ করতে আসবে বাড়তি অর্থ, তখন এই দালালি করে এজেন্টের হয়ে যদি ঢুকিয়ে দেওয়া যায় কাউকে আইএসএল স্কোয়াডে, জুনিয়র টিম থেকে কাউকে যদি প্রমোট করিয়ে দেওয়া যায়, দালাল কিছু তো টাকা দেবে তাদের, তাই দিয়ে একটু ফুর্তি হবে, একটু জীবনে ফুর্তি হবে। তো এটাই বলার ছিল। সকালে ভালো থাকবেন।